আজকে হচ্ছে গিয়ে যেটা নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে মার্কেটের টাইপস অফ মার্কেটে আমরা ছিলাম এবং আজকে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। লাস্ট ক্লাসে আমরা একটা ভিডিও দেখেছিলাম which is about the tragedy of commons, যেখানে আমরা দেখছিলাম যে কিভাবে মানে একটা কমন রিসোর্সেস অনেক মানুষের ইউজেস এর জন্য নষ্ট হয়ে যায়, এরকম একটা আমরা দেখেছি। অনেক মানুষের ইউজেস এর থেকে মোর স্পেসিফিকলি ওভার ইউজেস এর কারণে কেন নষ্ট হয়ে যায়। আমি একটু ফিল করেছিলাম যে ওই দিনের ভিডিওটা বা ক্লাস রেকর্ডিং এ অনেকেই মনোযোগী ছিলেন না, যেহেতু শেষের দিকে আমরা ওটা করছিলাম। তো আমি আজকে আবার একটু ভিডিওটা একটু টেনে দেখাবো, জাস্ট মেইন যে পার্ট যেটা সেই জায়গাটাতে আসলে আমি যাবো, যে হচ্ছে আপনাদের একটু দেখাবো। আমাকে একটু টাইম, আমি আমার ইউটিউব চ্যানেলে চলে গিয়েছে, তো ভিডিওটা আমি হয়ে গেছিল। তো আমাকে একটু সময় দেন, আমি হচ্ছে গিয়ে ওটা একটু আপনাদেরকে দেখাবো। তো আপনাদের আমি একটা ভিডিও দেখাবো যেটা ট্র্যাজেডি অফ কমন্স এর ব্যাপারে ছিল। তার আগে একটু এটা ওপেন হতে হতে আমরা একটু বেসিক যে আলোচনা যেটা ছিল সেটা তো যে কমন রিসোর্সেস বলে আমরা একটা রিসোর্স পড়েছিলাম, গুডস পড়েছিলাম, টাইপস অফ। যে গুডস আমরা দেখেছিলাম যে কমন গুডস হচ্ছে এমন এক ধরনের গুড যে গুড গুলো হচ্ছে আমরা যদি এটা ইউজ করতে যাই, এটা হচ্ছে নন এক্সক্লুডেবল, অর্থাৎ যে কোনো পার্সন এটা ইউজ করতে পারবেন এবং আমাদের যেটা হবে যে আমরা এটাকে rival in consumption, অর্থাৎ other person consumption কিন্তু will reduce the availability for the product for you. কিন্তু আপনি চাইলেও এই কমন রিসোর্সটা কাউকে এক্সক্লুড করতে পারবেন না, অর্থাৎ আপনি চাইলেও কাউকে বলতে পারবেন না যে তুমি এটা ইউজ করতে পারবে না, এরকম কোনো কি ব্যাপার, এটা অন হচ্ছে কেন, তুমি এটা ইউজ করতে পারবে না, এই ধরনের কোনো সিচুয়েশন এখানে আপনি আসলে ক্রিয়েট করতে পারবে না। এটাকে আমরা বলেছিলাম হচ্ছে গিয়ে কমন গুডস। এখন যখন আমরা কমন গুডস আপনার কনজিউম করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা খুব বড় প্রবলেমে পড়ি, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ট্র্যাজেডি অফ কমন্স। ট্র্যাজেডি অফ কমন্স এ যেটা হয় যে আমরা দেখতে পাই যে একটা প্রোডাক্ট খুব বেশি ইউজেস হয়ে যায়, মানে মিস ইউজ হয়, যেটাকে আমরা বলতে চাচ্ছি খুব বেশি মিস ইউজ হয় এবং ওভার ইউজ হয়ে যায়। যেটা যে এই ভিডিওটা শুরুতে যেটা বলছে যে দা হোয়াট ইজ কমন টু টু দ্য গ্রেটেস্ট নাম্বার গেটস দ্য লিস্ট অ্যামাউন্ট অফ কেয়ার, মানে যেটা কমন হয় সেটা হচ্ছে টু দ্য গ্রেটেস্ট নাম্বার, মানে বেশি মানুষের কাছে সবচেয়ে কমন যে রিসোর্সটা হয়, দ্যাট উইল গেট দ্য লিস্ট অ্যামাউন্ট অফ কেয়ার, সেটা সবচেয়ে কম বেশি কেয়ার করি আমি, এরকম একটা কথা এখানে বলছে। আমরা এটা একটু শুনি, তারপর আমার তো সাউন্ড শেয়ার করতে হবে। তো আমরা এটা একটু দেখি, তারপরে হচ্ছে গিয়ে আমরা আমাদের টপিক আছে ফিরে আসবো। আপনারা শুনতে পাচ্ছেন তাই না? Yes, ma'am. আচ্ছা। Imagine as a thought experiment that you live in a small village and depend on the local fish pond for food. You share the pond with 3 other villagers. The pond starts off with a dozen fish, and the fish reproduce. For every 2 fish, there will be 1 baby added each night. So, in order to maximize your supply of food, how many fish should you catch each day? Take a moment to think about it. Assume baby fish grow to full size immediately, and that the pond begins at full capacity, and ignore factors like the sex of the fish you catch. The answer? 1. And it's not just you. The best way to maximize every villager's food supply is for each fisherman to take just 1 fish each day. Here's how the math works. If each villager takes 1 fish, there will be 8 fish left overnight. Each pair of fish produces 1 baby, and the next day the pond will be fully restocked with 12 fish. If anyone takes more than 1, the number of reproductive pairs drops, and the population won't be able to bounce back. Eventually, the fish in the lake will be gone, leaving all 4 villagers to starve. This fish pond is just one example of a classic problem called the tragedy of the commons. The phenomenon was first described in a pamphlet by economist William Forster Lloyd in 1833 in a discussion of the overgrazing of cattle on village common areas. More than 100 years later, ecologist Garrett Hardin revived the concept to describe what happens when many individuals all share a limited resource, like grazing land, fishing areas, living space, even clean air.
Hardin argued that these situations pit short-term self-interest against the common good, and they end badly for everyone, resulting in overgrazing, overfishing, overpopulation, pollution, and other social and environmental problems. The key feature of a tragedy of the commons is that it provides an opportunity for an individual to benefit him or herself while spreading out any negative effects across the larger population. To see what that means, let's revisit our fish pond. Each individual fisherman is motivated to take as many fish as he can for himself. Meanwhile, any decline in fish reproduction is shared by the entire village. Anxious to avoid losing out to his neighbors, a fisherman will conclude that it's in his best interest to take an extra fish, or two, or three. Unfortunately, this is the same conclusion reached by the other fishermen, and that's the tragedy. Optimizing for the self in the short term isn't optimal for anyone in the long term. That's a simplified example, but the tragedy of the commons plays out in the more complex systems of real life too. The overuse of antibiotics has led to short-term gains in livestock production and in treating common illnesses. But it's also resulted in the evolution of antibiotic-resistant bacteria, which threaten the entire population. A coal-fired power plant produces cheap electricity for its customers and profits for its owners. These local benefits are helpful in the short term. But pollution from mining and burning coal is spread across the entire atmosphere and sticks around for thousands of years. There are other examples too. Littering, water shortages, deforestation, traffic jams, even the purchase of bottled water. But human civilization has proven it's capable of doing something remarkable. We form social contracts, we make communal agreements, we elect governments, and we pass laws. All this to save our collective selves from our own individual impulses. It isn't easy, and we certainly don't get it right nearly all of the time. But humans, at our best, have shown that we can solve these problems, and we can continue to do so if we remember Hardin's lesson. When the tragedy of the commons applies, what's good for all of us is good for each of us. এই কথাটা লাস্টের কথাটা খুব ভালো লাগে। What's good for all of us is good for each of us. এইটা হচ্ছে যে আমি একটু পজ করতে পারলাম না, এই যে এখানে যে বলতেছে what good for all of us, what good for each of us, এরকম একটা কথা। হ্যাঁ, যে সবার জন্য যেটা ভালো, স্পেশালি ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা চিন্তা করি, ওটা আমাদের জন্য ভালো। আচ্ছা, এখানে ট্র্যাজেডি অফ কমন্স এর একটা সিনারি দেখানোর চেষ্টা করেছে। আগে এটা একটু বুঝে নিই কি বললো। এখানে ট্র্যাজেডি অফ কমন্স একটা সিনারি দেখানোর চেষ্টা করছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এত পড়াচ্ছে বিকজ হচ্ছে এই চ্যাপ্টারটা কিন্তু পড়া যায় না। So one is tragedy of commons, another is free rider problem. তো যেহেতু যেটা থেকে প্রশ্ন করব বা যেটা ওটা বোঝানোর জন্যই এত ঠিক আছে। তো যেটা বলছিলাম, ট্রিটি অফ কমন্স এরকম বলছে যে যখন আমরা কমন রিসোর্স ইউজ করে থাকি, তখন যেটা হয় যে এই কমন রিসোর্সটা ইট ওভার ইউজ মিনস মানে মানে এটার একটা ক্যাপাসিটি থাকে যে কতটুকু এটা ইউজ করা যাবে। তো দেখা যায় যে এই ক্যাপাসিটির বাহিরে এটা ইউজেস হয়ে যায়। তখন যেটা হয় যে এই গুডসটা মানে যে টাইমের মধ্যে এটা যতটুকু এটা ডিউরেবিলিটি ছিল বা যে সময়টা পর্যন্ত এটা আসলে সাস্টেন করতো, সেই সময় পর্যন্ত এটা সাস্টেন করতে পারে না, ডিউরেবিলিটিটা আপনার কমে যায় এবং প্রোডাক্টটা নষ্ট হয়ে যায়। এই যে প্রবলেম যেটা অ্যারাইজ হয়, এটাকে আমরা বলছি ট্র্যাজেডি অফ কমন্স। বিকজ এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি সাফারার আমরা সবাই। একা আপনি যিনি প্রোডাক্টটা নষ্ট করছে তিনি সাফারার না, আবার যিনি এটাতে হয়তো কোনোভাবে কন্ট্রিবিউট করেনও নাই, তিনিও যে সাফারার না, বিষয়টা সেরকম হয় না। তো ট্র্যাজেডি অফ কমন্সে আমরা আমাদের বইয়েই আছে এটা, এই যে কমন রিসোর্সেস যখন আমরা পড়বো, এরপরেই দেখবেন যে ট্র্যাজেডি অফ ফ্রি রাইডার প্রবলেম বা ট্র্যাজেডি অফ কমন্সটা নিয়ে ওনারা আলোচনা করবে। এটা শুরুতে ছিল, উল্টো দিকে চলে গিয়েছে। তো এই ট্র্যাজেডি অফ কমন্স নিয়ে ওনারা হচ্ছে এখানে নিয়ে এটা আলোচনা করবে। তো ট্র্যাজেডি অফ কমন্সে এইটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করছিলাম, যেটা হচ্ছে গিয়ে যে আমরা ফিশ ইন দা ওশান, আমি এটা দিয়ে কমন রিসোর্সের এক্সাম্পল দিয়েছিলাম, কিন্তু এটা বোঝানোর জন্য তো একটা আসলে দরকার। তো এই কারণে আমরা হচ্ছে গিয়ে আপনার একটা এক্সাম্পল হিসেবে গেলাম। তো সেখানে আমরা দেখলাম যে একটা ভিলেজ আছে, সেই ভিলেজে আমরা সবাই, ধরুন আমরা সবাই সেই ভিলেজে আছি, এবং সেই ভিলেজে আমাদের
ফুড সাপ্লাইটা দেওয়ার একটাই সোর্স আছে, দ্যাট ইজ there is a pond in that village, এবং সেই পন্ড থেকে আমরা যে সেই পন্ড ম্যাম থেকে আমরা আপনার যে মেবি নেট চলে গেছে। আমার নেট চলে গেছে। না, নেটওয়ার্ক কানেকশন ঠিক আছে তো? আমার কথা শুনতে পাচ্ছেন না, এরকম হয়েছে? আমি তো আমার হ্যাঁ নেটওয়ার্ক ম্যাম, কানেকশন। কথা আমার বেঁধে বেঁধে আসছে। আচ্ছা, এখন দেখেন তো ঠিক আছে নাকি? ইয়েস ম্যাম, ঠিক আছে। জি জি এখন ঠিক আছে। আচ্ছা, ট্র্যাজেডি অফ কমন্সে যেটা হচ্ছে যে তখন আমরা একটা ভিলেজ চিন্তা করছিলাম, সেই ভিলেজে হচ্ছে গিয়ে একটা পন্ড আছে, অর্থাৎ আমরা সবাই ওই ফুডের জন্য, ফুড সাপ্লাইয়ের জন্য পন্ডটার উপর ডিপেন্ড করছি। এবং পন্ডটার সিস্টেমটা হচ্ছে অনেকটা এরকম যে যদি আমরা পন্ডটাকে প্রপারলি ইউজ করে থাকি, মানে ফুড সাপ্লাইয়ের জন্য যদি ওই জায়গা ওই পন্ডটাকে আমরা প্রপারলি ইউজ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা কিন্তু রেগুলার বেসিসে আমাদের জন্য ফুডটা অ্যাভেলেবেল থাকবে। এখানে এমন হবে না যে আমি করবো না যে আমার ফুড, মানে আমার জন্য রেগুলার বেসিসে ফুডটা অ্যাভেলেবেল থাকবে। অর্থাৎ আমি যদি প্রপারলি এখান থেকে ফুডটা হারভেস্ট করি, সেক্ষেত্রে আমার জন্য ফুড হচ্ছে সবসময় অ্যাভেলেবেল থাকবে। এখানে আমরা ধরে নিলাম যে এই ভিলেজটাতে 4জন ভিলেজার ছিল, এবং এই যে চারজনই ফিশিং এর মাধ্যমে তারা বেঁচে থাকতো। এবং 4জন যেহেতু প্রত্যেকটা পার্সন পার ডে একটা করে ফিশ কনজিউম করলে আমাদের জন্য এনাফ, আমরা এটাই ধরে নিচ্ছি যে আমাদের ফুড কনজাম্পশন এতটুকু হলেই এনাফ। এখন দেখা গেল ওই পন্ডটাতে হচ্ছে গিয়ে এখানে বেসিক একটা ম্যাথস এর ক্যালকুলেশন করেছে, এই জন্য এই ছবিটা একটু অন করলাম। এখানে যে দেখা গেল যে পন্ডটাতে দেখা গেল যে ওখানে হচ্ছে গিয়ে আপনার 12 pieces of fish ছিল, এবং এই ফিশ গুলোর আমরা we ignore about the size, age and sex of the fishes. We just assume that the couple of fish will produce one fish at a night, and it will go back to as its plus size in one night. So that আমরা যেটা হবে যে এই যে রিপ্রোডাকশন প্রসেসের কারণে প্রতিদিনই নতুন করে আপনার হচ্ছে গিয়ে ইয়া হবে, মানে ফিশ প্রডিউস হবে। তো একটু দেখে নিই, যখন আমরা হচ্ছে গিয়ে 4জন ফিশারম্যান 4টা করে মাছ হচ্ছে গিয়ে এখান থেকে কনজিউম করে নিয়ে যাচ্ছে, মানে 4টা করে মাছ এখান থেকে হচ্ছে গিয়ে আপনার নিয়ে যাচ্ছে, তো দেখা যাচ্ছে যে আমার কিন্তু 4টা মাছ, আমি যেগুলোকে মার্ক করতে, এই মাছগুলোকে আমরা কনজিউম করে ফেললাম। তো এই 4টা মাছ আমি যদি কনজিউম করে ফেলি 4জন ফিশারম্যান। জি ফাহিম বলেন। Um, is that mean if we consume less, then our economy can grow fast? হুম হুম। আমি মানে কোশ্চেনটা বুঝিনি। মানে না 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 না, ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি ইট মিনস ইউ হ্যাভ টু কনজিউম the least amount of goods and services that you want. That means to survive in the society, the least amount, মানে least তো বলা উচিত না, just the amount you need to survive in the society, just go for it. Don't consume over it, মানে over consume, don't over consume, over consumption যেটাকে বলে, don't go for luxury, just go for okay. basic need and consume as it is you want, not more than it. Like আমি প্রতিদিন সাপোজ 1 কাপ ভাত খাই, জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি যে 1 কাপ রাইস ইজ এনাফ ফর মি। এখন আমার মনে হলো যে না, আমার বন্ধু কাপ রাইসের জায়গায় ও হচ্ছে 2 কাপ পোলাও খায়, পোলাওয়ের রাইস দিয়ে পোলাও রাইস খায়, আমাকেও খেতে হবে, এরকম করা যাবে না। আমার যেটা কনজাম্পশন আছে আমি সেটা কতটুকু, মানে আমার বেঁচে থাকার জন্য। এটা বেশি হলে কমন রিসোর্সের ক্ষেত্রে যেটা হয় যে আমরা বলছি যে উই ওভার ইউজ ইট, and when we overuse it, so that the resources get destroyed, and এটা শুধু আমাদের জন্য destroyed হয় না, যে ওভার ইউজ করছে তার জন্য destroyed হচ্ছে, যিনি করছেন না তার জন্য। তো তারপরে দেখা গেলো যে 4টা ফিশ যদি আমরা প্রতিদিন আপনার ওখান থেকে ইয়া করেও নিয়ে আসি, মানে কনজিউম করেও ফেলি, আফটার দ্যাট আমার যেটা দেখা যাবে যে এই যে বাকি যে পেয়ার অফ ফিশ গুলো আছে, তখন 4টা পেয়ার অফ ফিশ থাকবে। 4টা পেয়ার অফ ফিশ থেকে আমি 4টা টিক মার্ক দিলাম, এই জন্য আবার নতুন করে 4টা বেবি ফিশ পাবো, এবং ওয়ান নাইটে সেই বেবি ফিশ গুলো আবার অ্যাজ এদের যে অ্যাকচুয়াল সাইজ যেটা সেটাকে ব্যাক করবো। সো দ্যাট যেটা হবে এই ওভারঅল প্রসেস আমি প্রতিদিন 4টা করে ফিশ, 4জন ভিলেজের 4টা করে ফিশ কনজিউম করে নিচ্ছে, but after that from the reproduction process each day new 4 fishes are born, and our fish supply is continue as it is. এখন যেটা হলো যে আমরা যেটা হয় যে as a rational people we think at the margin, আমরা একই রকম চিন্তা করি। তো আমার চিন্তা এখন মার্জিনাল লেভেলে চলে আসে। মার্জিনাল লেভেলে চিন্তা আসার সাথে সাথে আমি চিন্তা করলাম কি যে আমি একটু
একটু বেশি কনজিউম করি না, ধরে নিচ্ছি যে এটা হচ্ছে গিয়ে ইয়া দ্বীপ আছে না, দ্বীপ ক্লাসে, হ্যাঁ, ফেরদৌজামান দ্বীপ, এটা হচ্ছে দ্বীপ। দ্বীপ চিন্তা করছে যে আমার একটা ফিশের বারবিকিউ দিয়ে হয় না, আমার 2টা ফিশ লাগবে, আমি 2টা ফিশ কনজিউম করবো। তারপর চিন্তা করলাম এখানে আশিকও আছে, আশিক চিন্তা করলো যে ভিলেজার গুলোকে দেখাই, দাঁড়ান, মজা আছে, কোথায় গেল ভিলেজার তোমরা? আচ্ছা মিস আচ্ছা, চিন্তা করে নিলাম এই ভিলেজারদের মধ্যে একটু বুঝিয়ে নিই, তারপর আমি ইয়াতে যাচ্ছি। আমার ভয়েসে কোনো প্রবলেম না হলে প্লিজ একটু ইন্টারাপ্ট এখন না করি, হ্যান্ড রেজ করেন যদি সাউন্ডে সমস্যা হয়। আচ্ছা, এটা ধরে নিলাম এটা কোনো ম্যাডাম, এটা হচ্ছে আমাদের ইতি, এটা হচ্ছে ফাহিম, এটা হচ্ছে দীপ, আর এটা হচ্ছে আশিক, হ্যাঁ, এই 4 জন, তার ব্যাচে 4 স্টুডেন্ট। এখন এরা এই ফিশ পন্ড থেকে হচ্ছে কি ফিশ কনজিউম করে বেঁচে থাকে, এটাই বোঝাতে চাচ্ছিলাম। এখন যেটা হচ্ছে যে প্রথমে ধরেন এই পন্ডটা ধরে নিলাম, এই পন্ডটা প্রথমে হচ্ছে ইয়া আবিষ্কার করেছে, কি দ্বীপ আবিষ্কার করেছে, পরে বন্ধুদের দেখেছে যে দেখো আমাদের ইয়ার পাশে একটা ফিশ পন্ড আছে, আমরা এখান থেকে ফিশ কনজিউম করে হচ্ছে গিয়ে বেঁচে থাকতে পারবো। এখন যেটা হলো, দ্বীপ চিন্তা করলো যে প্রতিদিন একটা ফিশ, আমি এটা ইনভেন্ট করেছি, প্রতিদিন একটা ফিশের বারবিকিউ খেয়ে আমার আসলে হচ্ছে না। সেম থিং আশিকও চিন্তা করতে পারে, সেম থিং ফাহিমও চিন্তা করতে পারে, সেম থিং কিন্তু ইতিও চিন্তা করতে পারে। এবং দেখেন এই পন্ডটা হচ্ছে যেহেতু এটা কমন রিসোর্সেস, দ্যাট মিন নন এক্সক্লুডেবল বা ট্রাইবাল ইন কনজাম্পশন, সো anyone cannot prevent someone to consume the goods and services from here. তো কেউ কিন্তু এটাতে আপনার হচ্ছে গিয়ে তাদেরকে বাধা দিতে পারবে না। তো তার ফলে যেটা হবে যে আপনারা ওভার ইউজ করে ফেললেন প্রোডাক্টটা ওভার ইউজ করবেন কি, যে সবাই বেশি বেশি করে ফিশ হচ্ছে গিয়ে হারভেস্ট করতে থাকবেন, এখান থেকে দেখা যাবে যে যতটুকু দরকার না তার থেকে বেশি আপনারা হচ্ছেন ফিশ ওখান থেকে হারভেস্ট করে নিয়ে চলে যাবেন। দেখা যাচ্ছে যে হয়তো প্রতিদিন একটা করে ফিশ না দরকার ছিল, সেখান থেকে আপনি একটা করে ফিশ না নিয়ে প্রতিদিন দেখা যাবে যে 4-5টা করে ফিশ নিয়ে চলে যাচ্ছেন। তো প্রথমে দেখা যাচ্ছিল যে একটা করে ফিশ কনজিউম করলে যে অ্যামাউন্টের ফিশ এখানে থাকতো, মানে অর্থাৎ সারা জীবন আপনি আপনার একটা কনসিস্টেন্সি ফুডের একটা সাপ্লাই থাকতো। কিন্তু যখন আপনি হচ্ছেন গিয়ে ওভার ইউজ করে ফেলছেন, অর্থাৎ একের বেশি কনজিউম করে ফেলছেন, তখন যেটা হচ্ছে যে সেটা হচ্ছে গিয়ে যে ফিশ প্রোডাকশনে বাধাগ্রস্ত হচ্ছে। আচ্ছা হ্যাঁ, বলেন, প্রশ্নটা নিবো এখন। মিস এখানে ওভার ইউজ ছাড়াও তো যখন পপুলেশন বা মানে আমাদের জনসংখ্যা বাড়ে, ওই হিসাবে তো মানে সবকিছু তাড়াতাড়ি বেশি ইউজ হইতেছে, তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছে, এমনটাও হইতে পারে না? আচ্ছা, আমরা এখানে পপুলেশনটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, মানে পপুলেশনের গ্রোথটা চিন্তা করি, আমার যে পপুলেশন আছে জি miss। এটা চিন্তা করিনি যে পপুলেশন বেড়ে যাবে। এবং আরো একটা জিনিস কিন্তু চিন্তা করেন, ফিশও তো মরে যেতে পারে, হতে পারে না, ন্যাচারাল ডিজাস্টার আসতে পারে, এগুলোও চিন্তা করি না। এটা জাস্ট চিন্তা করছে পপুলেশন অ্যাজ ইট ইজ 4 জনই আছে, ফিশ প্রোডাকশন এই 12 পেয়ার্স অফ ফিশ ছিল, সেখান থেকে আমরা প্রতিদিন একটা করে ফিশ কনজিউম করছি, ওই আদার্স বিষয়গুলোকে আপাতত কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা লং টার্মে একটা ফিশ কনজাম্পশন আমরা করতে পারি। কিন্তু ওই যে বললাম যে আমাদের চিন্তা ভাবনা কি ছিল, যে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা বেশি বেশি প্রডিউস করব। তো দেখেন প্রতিদিন যদি আমরা একটা একটা করে ফিশ কনজিউম করতাম, তাও দেখা যেত যে যে 4টা ফিশ কাটা দিয়ে দিচ্ছি, কনজিউম করলেও দেখা যেত যে 8 পেয়ার্স অফ ফিশ থাকতো, এবং আমরা কিন্তু সুন্দরভাবে ফিশ প্রোডাকশন, মানে সুন্দরভাবে 8 পেয়ার্স অফ ফিশ থেকে নতুন করে আবার 4টা করে বেবি ফিশ আসতো, এবং সেখান থেকে আমাদের ফুড সাপ্লাই অ্যাজ ইট ইজ থাকতো। কিন্তু ওই যে আমরা অতিরিক্ত হচ্ছে গিয়ে ফুড কনজিউম করতে চাইলাম, বা অতিরিক্ত হচ্ছে গিয়াতে যেতে চাইলাম, আমরা কি করলাম, আশিক এসে 3টা ফিশ কনজিউম করে নিয়ে 3টা ফিশ অতিরিক্ত নিয়ে গেল, ধরলাম দ্বীপ এসে আরো 2টা ফিশ নিয়ে চলে গেল, আর ফাহিম একটা নিল, ইতিও একটাই নিল, বুঝলেন, ওনারা আবার এরা চিন্তা করলো যে আমাদের অতিরিক্ত ফিশের কোনো দরকার নেই, আমরা নিলাম না। সো যখন এটা হলো তখন দেখা যায়, দেখেন তো এরকম হলো না যে, তখন দেখেন অনলি 3 পেয়ার্স অফ ফিশ আর দেয়ার। তো পরের দিন কি হবে দেখেন, ইটি আর আপনার হচ্ছে কি ফাহিম কিন্তু এখানে ওভার কনজিউম করে নাই, কিন্তু দেখা গেল যে এটা কে বারবার মাইক্রোফোনটা আনমিউট করে ফেলছেন, খুব শব্দ হচ্ছে। শান, আপনার মাইক্রোফোনটা মিউট করেন, আমি বারবার মিউট করে দিচ্ছি, আপনি আনমিউট হয়ে যাচ্ছেন। সো এরপরে যেটা হচ্ছে যে দেখেন ওরা কিন্তু ওভার ইউজ করে নাই, ইটি অ্যান্ড ফাহিম, বাট বাকি 2জন কিন্তু ওভার ইউজ করেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল তাদের এই বাকি 2জনের ওভার ইউজ করার কারণে মাত্র 3টা ফিশ আছে, তো 3টা ফিশ থেকে রিপ্রোডিউস একটা নতুন ফিশ আছে, মানে 4টা ফিশ পরের দিন 4জন 4টা যে কনজিউম করে ফেলেন, আর কোনো ফিশ থাকবে এই পন্ডে?
দেখেন আর কিন্তু কোনো ফিশ থাকবে না, এটাই বোঝাতে চাচ্ছে, যে একটু এখানে প্লে করেও দেখেন যে এটাই One বোঝাতে takes more than one, the number of reproductive pairs drops, and the population won't be able to bounce back. Eventually, the fish in the lake will be gone, leaving all 4 villagers to starve. এই যে, তো এই যে আপনারা যে ওভার ইউজ করে ফেলেন, এই আপনাদের ওভার ইউজ করার কারণে যেটা হলো যে আস্তে আস্তে ফিশের প্রোডাকশন একদম স্টপ হয়ে গেল। এই যে এটা হলো, এখানে দেখা গেল যে আমার শুধু হচ্ছে গিয়ে আমি দেখতে পাচ্ছিলাম যে আপনার দীপ আর ফাহিম হচ্ছে গিয়ে, সরি, দীপ আর আশিক হচ্ছে গিয়ে এই ওভার ইউজটা করেছিল, কিন্তু আপনার ইতি আর ফাহিম কিন্তু করে নাই, কিন্তু ওনারা না করার কারণে তাদেরকে কিন্তু না খেয়ে থাকতে হচ্ছে, এবং ইনারা যারা হচ্ছে গিয়ে ওভার ইউজ করেছে তারাও না খেয়ে থাকছে। মানে বিষয়টা এটাই বুঝাচ্ছি। তো ট্র্যাজেডি অফ কমন্স এ যেটা হয় যে এটা যেহেতু একটা কমন রিসোর্স ছিল আমার এই পন্ডটা, সো এইটা ওভার ইউজ করলে, যিনি ওভার ইউজ করতে, আমরা যারা ওভার ইউজ না করছি তারাও সাফারার। এখন আপনি ভাবছেন হয়তো ম্যাডাম আমি তো এগুলা করি না, কিন্তু আপনি না করলেও দেখা যাচ্ছে যে এই প্রসেসে এই যদি আমরা কোনো কারণে ট্র্যাজেডি অফ কমন্স মানে কমন রিসোর্স ইউজ করে থাকি, আহ, এই প্রবলেমটা আমরা ঠিক ফেস করে থাকি। এবার একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিই যেখানে আমরা ট্র্যাজেডি অফ কমন্স ফেস করছি। আচ্ছা, এই ক্লাসে কারোর বাসা কি বুড়িগঙ্গা রিভারের পাশে আছে? বুড়িগঙ্গা রিভার অর শীতলক্ষা রিভার or জি Turag ম্যাম। River? Hand raise করে, just raise your hand. আমি একটু দেখতে চাই, মানে কোয়ান্টিটিটা দেখবো, এই জন্য বলছি। মানে এটা কোনো হ্যান্ড রেজ হচ্ছে, দেখেন আপনার পার্টিসিপেন্ট লিস্টে যেটা ইনভাইট অপশন আছে, ওখানে হ্যান্ড রেজের একটা অপশন থাকে, ওটা জাস্ট প্রেস করলেই হবে। তো আমি আমার ক্লাসে এখন নাও দেয়ার ইজ 40 স্টুডেন্টস, ফ্রম হুইচ আমি একজনকেই পেলাম, শি লিভস নিয়ার বাই রিভার। তো আমি রিভারের কথা বললাম এই কারণে, খেয়াল করে দেখবেন ঢাকার চারপাশে 4টা বড় রিভার ছিল, মানে যে রিভার দিয়ে আমাদের হচ্ছে গিয়ে আমাদের যে ওয়াটার যে স্টোরেজের যে প্রবলেম যেটা, বা ওয়াটার ব্লকেজের যে প্রবলেম, স্পেশালি ইন রেইনি সিজন, যখন অনেক বৃষ্টি হয় দেখা যায় যে পানি জমে যায়, তো এই ব্লকেজ বা আদার্স এই প্রবলেম গুলো সলভ হতো, প্লাস হচ্ছে ওই রিভার গুলো থেকে ফিশ পাওয়া যেত, যেটা আমাদের ফুড প্রোডাকশনে হেল্প করতো। এবার আসি, আমরা কি করলাম, আমরা এই রিভার গুলোকে ওভার ইউজ করা শুরু করলাম। ওভার ইউজের কিছু নমুনা দিই। বুড়িগঙ্গা, শীতলক্ষা এই দুইটা নদীর পাশে প্রচুর হচ্ছে গিয়ে আপনার ফার্মস এন্ড ইন্ডাস্ট্রি আছে। দে ডাম্প দেয়ার ওয়েস্টেজ ডিরেক্টলি অন দিস রিভার, মানে একদমই ডিরেক্টলি, উইদাউট মানে পিউরিফাইং ইট, অর there is a capacity for those river, যে আমি কতটুকু হচ্ছে গিয়ে ওয়েস্টেজ অ্যাকচুয়ালি আমি ক্যারি করতে পারবো, ডাম্প করতে পারবো। আর ওয়েস্টেজ ডাম্প করার সব প্রসেস এটা না, ওয়েস্টেজ ডাম্প করার সবচেয়ে প্রপার প্রসেস হচ্ছে গিয়ে মাটি চাপা দেওয়া। এটা ডিগ করবেন একটা মাটি, ওখানে হচ্ছে ওয়েস্টেজ ডাম্প করতে বলে, এইভাবেই বলে। কিন্তু যদি নদীতে পানিতে আমরা ডিরেক্টলি ওয়েস্টেজ ডাম্প করি, সেটা যেই ওয়েস্টেজ দিয়ে হোক না কেন, আমরা অনেক সময় দেখা যায় যে রিভার ক্রুজে যাই, আমরা যদি আমাদের কোনো ওয়েস্টেজ নদীতে ফেলি, এটা মনে রাখবেন এটা আমাদের ফুড চেইনে চলে আসে, অর্থাৎ ওটা কোনো না কোনো ভাবে কোনো মাছ খেয়ে ফেলবে, বা জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ছোট ছোট যে জলজ প্রাণীগুলো থাকে ওরা খাবে, ওগুলোকে আবার মাছ খায়। তো ওগুলোতে যে ক্ষতিকর এলিমেন্ট গুলো থাকে ওগুলো ওদের মাধ্যমে ইনডিরেক্টলি একটা সময় আমার বডিতে ইনজেক্ট হবে, এটাই বুঝাতে চাচ্ছিলাম যে ফুড চেইনে চলে আসে, ভেরি ব্যাড। এই জন্যই বলে যে সাধারণত রিভার ওয়েতে কখনো ওয়েস্ট ডাম্প না করতে। এবার আসি, তো এই যে এত ফ্যাক্টরি হয়েছে, এইসব ফ্যাক্টরি কিন্তু ধরেন আমি আপনি কেউই দেই নাই, কিন্তু ফ্যাক্টরি গুলো ওখানে কেন হয়েছে, কারণ এটা হচ্ছে একটা কমন রিসোর্স, এবং ওখানে ফ্যাক্টরি দিলে সুবিধা হচ্ছে যে ওয়েস্টেজ ডাম্প করার জন্য যে পরিমাণ অ্যামাউন্ট স্পেন্ড করতে হবে সেটা তাদের করতে হচ্ছে না, ফ্রি অফ কস্ট নদীর পাশে একটা ফ্যাক্টরি দিয়ে দিয়েছে, এবং এই ওয়েস্টেজ গুলো তো তারপরে যেটা হলো সেই কারণে বুড়িগঙ্গা রিভার, তুরাগ নদী, আমার বাসার কাছে তুরাগ রিভার আছে, আমি ওটা নিয়ে বলবো। তো এগুলো হচ্ছে ওভার ইউজ হয়েছে, মানে যে পরিমাণ ডাম্প তারা মানে আপনার ক্যারি করতে পারবে তার থেকে বেশি ওয়েস্টেজ তাদের উপরে ডাম্প করা হয়েছে। তো রিভার গুলো আস্তে আস্তে পলিউটেড হয়ে গেছে। এছাড়াও এটা তো শুধু রিভার পলিউশনের কথা বলো, এছাড়া আমরা কি করেছি, রিভারের জায়গা দখল করে নিয়েছি। খেয়াল করে দেখবেন, এটা আমি কয়েকদিন আগে শুনলাম খুব খারাপ লাগলো। বাংলাদেশের মানুষ কত খারাপ চিন্তা করেন, আমি আপনি অনেকে এরকম দেখা যাবে যে এই কাজ চান্স পেলেই করবো। কি করেছে, নদীর জায়গা কিনেছে। আমি চিন্তা করলাম, জিজ্ঞাসা করলাম নদীর জায়গা কেনাটা কি, মানে নদী কিনেছে বা নদীর যে পাশে একটা জায়গা দখল করেছে, মানে নদীটাই দখল করে করে ওখানে মাটি ফেলে
ওই জায়গাটাতে হচ্ছে কি ল্যান্ড বানিয়ে ফেলেছে। বুঝতে পারছেন? আর আপনি বললেন ম্যাডামকে বাধা দেয়নি, না বাধা দেওয়ার তো কিছু নেই, এটা তো কমন রিসোর্স। নদীর উপরে কি আপনার আমার কোনো অধিকার আছে? মানে অধিকার বলতে বুঝেছি আমি ধরেন নদীতে সাঁতার কাটছি, আমাকে এসে কেউ আপনারা বাধা দিতে পারবেন যে ম্যাডাম আপনি নদীতে নামতে পারবেন না? বা আপনারা নদীতে যে সাঁতার কাটছেন আমি যে বাধা দিতে পারবো নদীতে নামতে পারবে না? এটা কমন রিসোর্স, যেহেতু নন এক্সক্লুডেবল বা ট্রাইভালিন কনজাম্পশন, অর্থাৎ আগে যে কনজিউম করলে এটা হচ্ছে গিয়ে আমি কনজিউম করবো, বিষয়টা এরকম। সো নদীর, বাংলাদেশের মানুষ নদীর পানি কিনে, মানে নদীর জায়গা কিনে কিনে ওই জায়গায় মাটি ভরাট করে ল্যান্ড বানায় ফেলে, তাহলে বুঝেন সেই নদী আর বেঁচে থাকবে? এই কারণে যেটা হয়েছে, প্রচুর ওভার ইউজের কারণে এই যে বুড়িগঙ্গা, শীতলক্ষা, এই নদীগুলোর আগে যে পরিমাণ ওয়াইড ছিল সেটা কমে গিয়েছে, যে পরিমাণ ডেপনেস ছিল সেটা কমে গিয়েছে, যে পরিমাণ ক্যাপাসিটি ছিল ফর ফুড সাপ্লাই অ্যান্ড টু ক্যারি দ্য ওয়েস্টেজ, সেই ক্যাপাসিটি রিডিউস হয়ে এই নদীগুলো মরে গিয়েছে। এখন খেয়াল করে দেখেন, ধরেন আমাদের কারোর বাসায় এই বুড়িগঙ্গা নদীর কাছে না, আমরা কিন্তু কেউই বুড়িগঙ্গা নদীকে পলিউটেড করি। আমি নিজে বুড়িগঙ্গা নদী দেখেছি হচ্ছে when I go for admission test in জগন্নাথ ইউনিভার্সিটি। 20 বছর বয়সে, 19 বছর বয়সে আমি প্রথম বুড়িগঙ্গা নদী দেখেছি। এর আগে জীবনে কখনো বুড়িগঙ্গা নদী দেখি। অথচ যখন আমি বুড়িগঙ্গা নদী দেখতে গেলাম, দেখলাম বুড়িগঙ্গা নদীর পানি হচ্ছে কুচকুচে কালো, দূর থেকে গন্ধ আসতেছে, পচা একটা কথা, বোঝা গেল এখানে বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর পানি হচ্ছে কুচকুচে কালো, একদমই কুচকুচে কালো। কুচকুচে কালো পানির একটা নদী, সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। এবং সেই নদীতে কোনো মাছ পাওয়া যায় না, এটা হচ্ছে সবচেয়ে অ্যালার্মিং বিষয়। বুড়িগঙ্গার পানি এতটাই পলিউটেড যে বুড়িগঙ্গার পানিতে কোনো মাছ জন্মে না, অর্থাৎ বেঁচে থাকতে পারে না। এবং মানে পানিটার পলিউশনের মাত্রা এতটা হয়ে গেছে যে পানিটা গন্ধ হয়ে যায়, বলছিলাম দূর থেকে সেটা স্মেলটা পাওয়া যাচ্ছে। সো দেখেন বুড়িগঙ্গা রিভার, আমি আপনি কেউই হয়তো এটা পলিউশনের কারণে, পলিউশনের জন্য কাজ করিনি, অর্থাৎ পলিউশনের পলিউটেড হোক এই ধরনের কোনো কিছুই হয়তো আমরা করিনি, বাট এই রিসোর্সটা ওয়েস্ট হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। এবং এটা যখন নষ্ট হয়েছে, এটা কি আমাদের সবার জন্য এই প্রবলেমটা হচ্ছে না? সবাইকে সাফারার হচ্ছে না? So this is tragedy of commons. That means when there is a common resources and it use more than its capacity, in that cases, being a bystander or being a very ordinary individual, you are sufferer for the negative side of that product. So whole society actually sufferer for that. Reason. This thing is called tragedy of commons. So tragedy of commons এ আমরা যখন দেখবো, এটাতে দেখা যাচ্ছে যে আমরা সবাই এটাতে সাফারার হচ্ছি। এবার আর একটা রিয়েল লাইফ এক্সাম্পলে আসি, ধরে নিচ্ছি যে মানে আমাদের দেশে যে আমরা, আচ্ছা এখানে এটাও আপনাদের কনসার্নে দেওয়া উচিত। আমরা একটু অসুস্থ হলে আমরা কি করি? অ্যান্টিবায়োটিক খাই না? জি মিস। আমরা জি কিন্তু ম্যাম। একটু অসুস্থ অ্যান্টিবায়োটিক নিয়ে ফেলি, হ্যাঁ। ইভেন আমরা যে প্যারাসিটামল খাই, এটাও যে অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু অ্যান্টিবায়োটিক হলে একটু symptoms গুলো আমরা ম্যাম শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? আমি একটু নড়ে জি গেলে ম্যাম। কথা ম্যাম শোনা যায় না, এটা বুঝতে। অ্যান্টিবায়োটিক কনজিউম করি, অ্যান্টিবায়োটিক জিনিসটা কি এটা একটু বুঝিয়ে বলি। অ্যান্টিবায়োটিক হচ্ছে খুব দ্রুত আপনাকে রিমেডি দিবে, এমন একটা মেডিসিন, বাট এটার একটা ডোজ আছে এবং এটা প্রপার ডোজ এটা কনজিউম করতে হয়। এটা থেকে যদি বেশি ডোজ আপনি কনজিউম করেন, অ্যান্টিবায়োটিক আপনার বডি নেওয়া বন্ধ করে দিবে, মানে আপনার বডি রেজিস্ট্যান্ট চলে আসবে এবং আপনি এটা মানে এটা আপনার বডিতে কাজ করবে। তো একই জিনিস অ্যান্টিবায়োটিকটা আমরা করি, ওটাকে আপনার কি বলে যে মানে কেমনে বুঝে, মানে যখন আমরা হচ্ছে গিয়ে ফার্মিং এ যাই, স্পেশালি পোল্ট্রিতে বা ডেইরিতে, আমরা গরু বা যে মুরগি তাদেরকেও অ্যান্টিবায়োটিক পুশ করি। দেখবেন যে এটা ওই কুরবানির ঈদের আগে এই ধরনের অনেক নিউজ হয়। অ্যান্টিবায়োটিকটা তাদেরকে পুশ করা হয় কেন? অ্যান্টিবায়োটিক গুলো দিলে তারা খুব দ্রুত বড় হবে, মুরগি খুব দ্রুত হচ্ছে গিয়ে প্রোডাকশনে যাবে, ডিম দিবে, মুরগি বড় হয়ে যাবে, দেন ওটা করা যাবে। তারপরে হচ্ছে আপনার ডেইরিতেও সেম জিনিস, গরু বড় হবে, গরু মোটা হবে, এরকম সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে খুব দ্রুত প্রোডাকশনে যাবো। এখন এটা আমরা চিন্তা করি না যে আমরা যে ফুড চেইনে অ্যান্টিবায়োটিকটা পুশ করে ফেলছি, অর্থাৎ সাপোজ এটা
পোল্ট্রির মাধ্যমে, এটা কিন্তু একটা সময় আপনি আমি কনজিউম করি, তো এটা কিন্তু আমার আপনার বডিতে চলে আসছে, এবং এই কারণেই কিন্তু আমরা বেশি ইল হচ্ছি, এবং আমরা নতুন করে আরো বড় মাত্রা, অলরেডি ওটা ওই এনিমেন্টার বডিতে আপনার হচ্ছে ইনজেক্ট করা, সো ওইটা কিন্তু তার বডি রেজিস্ট হয়ে গেছে, তো আপনার বডিও হয়ে যাবে, আপনি কিন্তু ওইটাতে আর কনজিউম করলে আপনার কোনো কাজে দিবে না। তো ইউ নিড নিউ থিংস, তো আপনি দেখা গেল যে আপনি আরো নতুন হাই ডোজের অ্যান্টিবায়োটিক মানে কনজিউম করা শুরু করলেন। এইভাবে যেটা একটা সময় হবে, যেটা খুব অ্যালার্মিং, আমরা একটা সময় এমনও হতে পারে যে ওষুধ আমাদের উপরে কাজ করে, অ্যান্টিবায়োটিক্স গুলো আমাদের উপরে কাজ করে। এই কারণে আসলে আমাদের উচিত বুঝে শুনে মেডিসিন কনজিউম করা। যেমন আমার এটা শেয়ার করা যায়, মানে আমি আমার খুব ব্যাড হ্যাবিট, স্পেশালি আমার আম্মু চলে যাওয়ার পর আমি ব্যাড হ্যাবিটটা হচ্ছে গিয়ে মেক করেছি, পরে আমি এটা সাফারার বলে আমি বলছি, এখন আমি এটা চেষ্টা করি, এটা আপনার হচ্ছে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে। আমার আম্মা ছোটবেলা, মানে আমার বডি এরকম ছিল, তো সেখানে আমি সেটাকে অন্যরকম করে ফেলেছি, তো আমি সাফারার হবে। আমার আম্মু ছোট থেকে যেটা হতো যে ছোটখাটো অসুখ হলে আমার মা কিন্তু, মানে আমি এখন খুব অবাক হই যে সে লাইক এইচএসসি কমপ্লিট করা একজন পার্সন ছিল, বাট তার সে যে সে যে নলেজেবল, তার সে নলেজ আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আমি সেটার কিছুই পাইনি। তো আম্মা যেটা করতেন সেটা হচ্ছে গিয়ে আপনার ছোটখাটো আমার জ্বর হলো, বা আমার ছোট বোন ছিলেন, ও জ্বর টর হলো, বাট কিছু হলে আম্মু আমাকে খুব সহজে মেডিসিন নিতে দিতেন। আম্মু বলতো জ্বর আসছে, ফাইন, গাছ স্পঞ্জ করো, ফুড, মানে তার কথা হচ্ছে শুধু ফ্রুটস খাও, ভালো ভালো নিউট্রিশিয়াস ফুড খাও, বাট কোনো মেডিসিন, আননেসেসারি মেডিসিন নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত খুব এক্সট্রিম লেভেলে আমার শরীর খারাপ না হচ্ছে, ডক্টর প্রেসক্রাইব না হচ্ছে। তো ছোটবেলায় জ্বর হলে, ঠান্ডা লাগলে আমি কখনোই কোনো ওই ওষুধ খেতাম না, যেটা হতো যে জ্বর আসছে, আহ, ভালো খাবার খেতে হবে, তখন এই যে এরকম ছিল যে একদম নিউট্রিশন অনেক কিছু আম্মু খাওয়া খেতে দিত, ওগুলা খেতে হবে, খেয়ে রেস্ট, এরকম। সো এটাই কিন্তু আমার ইয়া ছিল। আর আম্মা মারা যাওয়ার পরে যেটা হলো, আমি খুব এক্সট্রিমিস্ট হয়ে গেলাম, এটা ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেল আমার। এক্সট্রিমিস্ট বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে মানে অসহিংসু, যেটাকে আমি বলা যায় যে পেশেন্সটা আমার মধ্যে থেকে চলে গেল, ইমপেশেন্ট হয়ে গেলাম। আমার যেটা হয়েছে যে আমি ওই সময় খুব স্ট্রাগল করেছি, স্টিল আই এম স্ট্রাগলিং, বাট তখন যেটা হয়েছে যে আমি, আমার নেচারই এরকম একটা স্ট্রাগল, আমি কোনো প্রবলেমে পড়ি, দেন চেষ্টা করি নিজে ঘুরে দাঁড়ানো, যেটাকে বলা যায়, এটাই আই ওয়াজ স্ট্রাগলিং ইন দ্যাট টাইম। দেন আম্মু পাস্ট অ্যাওয়ে, সো আমি এই ইয়াটা নিতে পারিনি, ট্রমাটা নিতে পারিনি। তো আমি খুব এক্সট্রিমিস্ট হয়ে গেলাম, দেখা গেল আমার জ্বর আসছে, আমার একটা প্যারাসিটামল আমি দুইটা প্যারাসিটামল খেয়ে ফেলছি। তারপরে আমি খুব ব্রোকেন স্লিপের প্রবলেমে পড়ে গেলাম, খুব মানে লোনলি ফিল করতাম, সো ব্রোকেন স্লিপ যেটা ছিল এটা আমি ফেস করা শুরু করলাম। ব্রোকেন স্লিপ হচ্ছে অনেকেরই আপনাদের হাতে হতে পারে, এটা হলো অবশ্যই ডক্টরের সাথে কথা বলবেন, এবং এটার জন্য ডক্টর থেকে এক্সারসাইজ দিবে, ফুড হ্যাবিট চেঞ্জ হতে, এগুলো করবেন, এটাই আমি বোঝাতে চাচ্ছি, এই জন্যই আমি এই লেসনটা দিচ্ছি। তো আমার ব্রোকেন স্লিপের প্রবলেম, ব্রোকেন স্লিপ কি, এবং এক্সট্রিম হয়ে গেল বিষয়টা, কারণ আমি কিন্তু খুবই বিজি থাকি, যেমন আজকের কথা বললাম, আমার আজকে চারটা ক্লাস, চারটা না অ্যাকচুয়ালি আমার আজকে পাঁচটা ক্লাস, আর এক্সট্রা ক্লাস আছে, তো অন্য প্রফেশনাল একটা কোর্স, সেখানে আমার নিতে হবে ক্লাস। তো ক্লাস নিচ্ছি, অফিস করছি, আমি কিন্তু আমি টু মাচ বিজি, বাট আমি যখনই রাতে ঘুমাচ্ছি আমার দেখা যায় যে ঘুম আসে না, যখন ঘুম আসলো আধা ঘন্টা ঘুমিয়েছে, এরকমই হয়েছে, মনে হয়েছে যে ভোর হয়ে গেছে, অফিস যেতে হবে, উঠে দেখি হাফ এন আওয়ার জাস্ট গিয়েছে, তারপরে আবার ঘুম আসে না। এরকম হলে দেখা যাচ্ছে কি আমার মানে বডি আমার নিতে পারছিল না, তখন আমি কি করলাম, প্রথমে আমি ডক্টর দেখাই দিই, আমি জাস্ট আই কনসাল্ট উইথ ওয়ান অফ মাই ফ্রেন্ড হু ইজ ডক্টর। সো আমাকে খুবই লো ডোজের আমাকে বললো যে এই ইয়াটা খেতে, মানে কি স্লিপিং পিল খেতে বললো, বলে যে খুবই অল্প, মানে বলতেছে জাস্ট একটা ওষুধের হাফ খাবি, এটা বললো যে এটা খেলে ঘুম আসবে। তো প্রথম দিন কি করেছে, একটা ওষুধের হাফই খেয়েছি, ট্রু, হাফ খেয়ে দেখা গেল যে ব্রোকেন স্লিপ, তো আমার দেখা গিয়েছে যে 2-3 ঘন্টা হয়তো টানা ঘুমিয়েছে, তো আমার ভালো লেগেছে। পরের দিন যখন ঘুম আসছে না, মানে ওর কথা কিন্তু এরকম ছিল যে আননেসেসারি এক গাদা খেয়ে ফেলতে বলে নাই, বলেছে যে যখন দরকার তখন যাতে আমি কনজিউম করি। দেন সেকেন্ড দিন যখন দেখলাম যে ঘুম, ফার্স্ট দিন যেহেতু 2 ঘন্টা ঘুমাতে পেরেছি, সেকেন্ড দিন মনে হচ্ছে কি আর একটু বেশি খাই, তাহলে ঘুম আসবে, সো ডোজ বাড়িয়ে দিয়েছি। এইভাবে ডোজ বাড়াতে বাড়াতে আমার এমন হলো, আমি এটা রিয়ানা করি, মানে এমন হলো যে আমার মানে
আমি জানতাম যে মানে আপনারা শুনলে অবাক হবেন যে এতগুলো মেডিসিন আমি একবারে কনজিউম করেছি এবং আমি জানি যে আমার কিছুই হবে না, কিছু হবে না বলতে বুঝে মানুষ ঘুমের ওষুধ খায় মরে যাইতে, আমি মরবো না, আমি এটা বলতে চাইছি। এবং আমি ওরকম অতগুলো খেলেও আমার কিচ্ছু হবে না, এরকম হচ্ছে গিয়ে বেশি। ও আচ্ছা, বাইরে হবে তার মধ্যে কিন্তু আমি ডক্টরও দেখালাম, মানে যখন দেখলাম যে ওর প্রেসক্রিপশন আমার কাজ হচ্ছে না, তারপর ডক্টরের কাছে গেলাম। ওনাকে বললাম যে আমার এরকম এরকম সমস্যা, এর আগে আমি মেডিসিন নিয়েছি বাট এটাতে আমার এই প্রবলেম হচ্ছে, আমি ঘুম হয় না আমার, আমি দেখা গেছে যে বেশি ডোজ দেওয়ার পর আমার ঘুম হচ্ছে না। কারণ উনি মেডিসিন চেঞ্জ করে দিল, ফুড হ্যাবিট চেঞ্জ করে দিল, এক্সারসাইজ দিল, মানে এই যে যেটা বলছে যেটা করলে প্রবলেমটা সলভ হয়ে আসবে। আমি কি করলাম, আমি কোনো কিছু চেঞ্জ করলাম না, লাইক এক্সারসাইজ বা ফুড হ্যাবিট ওটাতে না, যে আমি জাস্ট ওই মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। এবং এক্সট্রিমিস্ট তো, একটা খেয়েছে কাজ হয় না, দুটা খেয়ে ফেলছে, দুইটা খেয়েছে কাজ হয় না, চারটা খেয়ে ফেলছে, চারটা খেয়েছে কাজ হয় না, আটটা খেয়েছে, এরকম ইয়াও আছে আমার হিস্ট্রি। মানে বাই দা ওয়ে, এটাকে নেগেটিভলি নিয়েন না, টেক ইট অ্যাজ আ লেসন। আমার একবার নো ম্যাম, এরকম, ইটস ওকে। না না মানে এটাকে আমি মানে আপনারা খুব কথা খুব ম্যানিপুলেট করেন বলে আমি এই জিনিসটাকে বলছি, মানে আমি কোনো এখানে ইন্সপায়ার করছি, ভেরি ব্যাড। আমার যে মানে আমি যে সাফারার, আই নো ইট ভেরি ওয়েল, এই কারণে জাস্ট বলছি এগুলা করা উচিত না। এগুলা এখন তো সাফার করছি, এটা লং রানও আমি সাফার করবো, লাইক আমি যখন আরো এই যে 40+ হয়ে যাবো, 50+, 40+ হলে মানুষের বডি ডিটেরিয়েট করতে হবে, তখন আমি এগুলো সাফার করবো। আমি অলরেডি আমি ফিল করি যে আমার এই প্রবলেম গুলো হচ্ছে। তো আমার মাঝখানে একবার এরকম হলো যে আমি খুব অসুস্থ হয়ে গেলাম, আপনাদের তখন আমি ক্লাস নেই না, লাস্ট সেমিস্টার স্প্রিং এ অসুস্থ হয়ে গেলাম। এবং আমার হচ্ছে মানে যেহেতু টল, আমার ব্যাক পেইনের প্রবলেম, কোথা থেকে কোথায় চলে গেলাম ক্লাস, অ্যান্টিবায়োটিক থেকে, যে এখান দিয়ে শেষ করে ফেলি। তো আমার মানে ডক্টরকে দেখায় আসলাম, আমাকে ফুল 7 দিনের বেড রেস্ট দিল, খুব খারাপ অবস্থা তখন, ইয়ারিয়া হয়ে গেছে, ব্যথা পেয়েছি, অফিস থেকে আমি ছুটি নিয়েছি, মানে আমাকে অফিসও ছুটিও দিয়েছে, আমি এটা বলতে চাই। তো আমার এত পেইন, মানে আমি পেইন সহ্য করতে পারছি না, আমার ব্যাক পেইন হচ্ছে, আমি পেইন সহ্য করতে পারছি না। আর ওই যে বলছি এখানে আমার তো হচ্ছে, আমি এখন আমার নিজের টেকের আমার নিজের করতে হয়, পেইন সহ্য করতে না পেরে আমার এই এরকম আমি অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছিলাম এরকম অনেকগুলো, একটা দুইটা না। এবং মানে আমি যখন পরে ডাক্তারের কাছে যাই বলছি আমি এতগুলো, মানে সে আমার দিকে না মানে অবাক হয়ে তাকায় আছে যে এই মহিলা এতগুলা মানে খেয়ে তার কিছু হয় না। মানে আমি জানি আমার কিছু হবে না, মানে আমি জানি কেন হবে না, এই যে এটাই বলছি, যে আমি আমার বডিটাকে এমন খারাপ বানিয়ে ফেলেছি, রেজিস্ট্যান্টটাকে এমনই কমায় ফেলছি যে আমি 10টা ঘুমের ওষুধ খেলেও আমার কিছু হয় না, মানে আমি মারা যাবো না, এটাই বলতেছে, আমি মরবো না, এরকম হচ্ছে বিষয়। 4-5টা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললেও আমার কিছু হয় না একবারে। এই জিনিসটা আমি খারাপ করেছি। তো এই এইটার এটাই বলতে চাচ্ছিলাম, অতিরিক্ত কোনো কিছু ভালো না। এই ট্র্যাজেডি অফ কমন্স একই জিনিস বলছে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তুমি যখন অতিরিক্ত একটা রিসোর্স ইউজ করবা যেটা তোমার দরকার না, সেটা নষ্ট হয়ে যাবে। এবং যেহেতু এটা কমন রিসোর্স, সবার এখানে এক্সেস আছে, সবার জন্য এই রিসোর্স নষ্ট হয়ে যাবে। যে অতিরিক্ত ইউজ করেছে তার জন্য নষ্ট হবে, যে অতিরিক্ত ইউজ করে নাই তার জন্য হবে। কারণ বাংলাদেশে আমরা ভাবি যে আমরা খুব চিপ ইলেকট্রিসিটি পাচ্ছি। চিপ ইলেকট্রিসিটি কোথা থেকে পাচ্ছি? আমরা চিপ ইলেকট্রিসিটি পাচ্ছি হচ্ছে গিয়ে আপনার কোল কোল পাওয়ার প্ল্যান্ট যেটাকে আমরা বলি, সেখান থেকে। কোল কোল পাওয়ার প্ল্যান্ট বলতে যেটা বোঝায় কয়লা বিদ্যুৎ যে প্রকল্প, কয়লা বিদ্যুৎ প্রকল্প কাইন্ড অফ। হিয়ার কোল অ্যাকচুয়ালি আমরা যেটা করি বার্ন করি, কোল যখন বার্ন করা হয় ইট ক্রিয়েটস হিট, অ্যান্ড দ্যাট হিট অ্যাকচুয়ালি প্রডিউস ইয়োর ইলেকট্রিসিটি, অর্থাৎ মানে পাওয়ার, বা আমরা যেটাকে বলি যে রিসোর্স, বা আমি যদি শক্তির কথা বলি, দেয়ার আর 9 পাওয়ার ইন অল ওভার দ্য ইউনিভার্স। এই 9টা শক্তির রূপ আছে, মানে এই পাওয়ার গুলোকে ট্রান্সফর্ম হয়, এটাকে আমরা বলি ট্রান্সফর্ম, পাওয়ার ট্রান্সফরমেশন, একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফার হয়। যেমন ধরেন আমি এখন ইলেকট্রিসিটি ইউজ করছি, ইলেকট্রিসিটি ইউজ করে আমার ল্যাপটপটা চলছে, আবার ল্যাপটপ এই ইলেকট্রিসিটিটা এখানে ল্যাপটপের যান্ত্রিক শক্তি যেটাকে আমি বলবো সেটাতে রূপান্তরিত করছি। যান্ত্রিক শক্তির কিছু অংশ আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সো দ্যাট আমি ল্যাপটপটা দেখতে পাচ্ছি, কিছু অংশ সাউন্ডে কনভার্ট হচ্ছে যে কারণে কথা শুনতে পাচ্ছেন আপনি আমার। আবার ধরেন আমি এখানে কাজ করছি,
কাজটা কিভাবে করছি, আমি ধরেন যে ফুড কনজিউম করছি, সেই ফুড থেকে আমি এই যে এটাকে বলবো যে মেটাবলিজম আমার বেড়েছে, তো আমার মধ্যে এটাকে বলে যে বলছিলাম যে যান্ত্রিক শক্তি, এক ধরনের শক্তি ক্রিয়েট হয়েছে, যেটা দিয়ে আমি চলতে পারছি। সেই শক্তিটাই কনভার্ট হচ্ছে কি, যে সাউন্ডে কনভার্ট হচ্ছে, আমি ব্রেনটা ইউজ করছি, এগুলা কনভার্ট হচ্ছে, এবার প্রত্যেকটা শক্তি একটা ট্রান্সফার হয়। তো বাংলাদেশে কি করে, বাংলাদেশে হচ্ছে কয়লা বিদ্যুৎ প্রকল্প অর্থাৎ কোল পাওয়ার প্ল্যান্ট, দে আর ভেরি চিপ। সো এই চিপ প্রজেক্টের আন্ডারে ইলেকট্রিসিটি প্রডিউস করে। এখন আমরা হয়তো ভাবছি যে কম টাকায় আমি ইলেকট্রিসিটি তৈরি করছি, কয়লা পুড়িয়ে বিদ্যুৎ, খুব মনে হয় ভালো। তো এটা আসলে আমাদের দেশের জন্য ভালো না, এনভায়রনমেন্ট অনেক বেশি ডেটেরিয়েট হচ্ছে। এটার এক্সাম্পল এখন দিচ্ছি। দেখেন এখন শীতকাল, এটা ডিসেম্বরের 6 তারিখ, শীত আছে, যে পরিমাণ শীত থাকার কথা সেরকম কি দেখতে পাচ্ছেন কেউ? নো ম্যাম। অথচ আওয়ার চাইল্ডহুড, একটু চিন্তা করেন তো কি পরিমাণ শীত পড়তো নভেম্বর মাসে। জি ম্যাম, ম্যাম মোটামুটি কিছুই দেখা যাইতো না ওই সময়। হ্যাঁ, মিড অফ দা অক্টোবর থেকে আমরা কিন্তু উইন্টার ক্লোথ গুলো পরতাম না। এবং নভেম্বরে তো মোটামুটি কুয়াশা, ও মোটামুটি কেন ভালো কুয়াশা বলতো, ডিসেম্বর তো কুয়াশাচ্ছন্ন। মানে আমার চাইল্ডহুড মেমোরি বা আজ থেকে 4-5 বছর আগের মেমোরি এগুলোই বলে। বাট এখন আমরা কিছুই দেখি না, কারণটা কি, বাংলাদেশে না ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এগেনস্টে মানে নেইমে প্রচুর হচ্ছে গিয়ে কার্বন ইমিশন হচ্ছে বাংলাদেশে প্রচুর। এই যে কোল পাওয়ার প্ল্যান্ট মেক করছি, দেন হচ্ছে গিয়ে বড় বড় ইন্ডাস্ট্রি মেক করছি, সাপোজ ধরেন এই যে রূপপুর পারমাণবিক প্রকল্প বানাচ্ছি, এটার জন্য কি এনভায়রনমেন্ট ক্ষতি মানে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে না? এই যে আপনারা যে 300 ফিট এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আসছেন, খুশি হচ্ছেন যে খুব সুন্দর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে খুব শর্ট টার্মে চলে আসতে পারতেছেন, অথচ এই জায়গাটা পুরোটা একটা সময় হয়তো গ্রিনারি ছিল, সেই গ্রিনারি গুলো কি নষ্ট হয়ে গেল না? আপনি কি সেই সেই রিসোর্স গুলো কি আর পাচ্ছেন? এগুলো হচ্ছে গিয়ে, এগুলো কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। এই যে যে জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা নষ্ট করে ফেলছি, এটার কি ইম্প্যাক্ট পরিবেশে পড়বে না? এই যে ইম্প্যাক্ট করেছে। সো এই কারণে হচ্ছে গিয়ে আহ এই জন্য হচ্ছে গিয়ে আমাদের যেটা হয়েছে যে আমরা এই জন্য আমরা হচ্ছে গিয়ে এগুলোর এই যে নেগেটিভলি সাফারার হচ্ছি। এই শীতকালে শীত আসছে না, গরমকালে এক্সট্রিম গরম পড়ে, এরকম এক্সট্রিম গরম তো আমাদের কখনোই দেশে পড়তো না। রেইনি সিজনে 1-2 দিনের মধ্যে সম্পূর্ণ রেইনি সিজনে বৃষ্টিটা হয়ে যাচ্ছে, সো দ্যাট জলাবদ্ধতা পাচ্ছি। এগুলো সবই ইন সাম কেসেস দেখা যাবে যে আমরা কিছু কমন রিসোর্সেস ওভার ইউজ করেছি, সেটার নেগেটিভ ইম্প্যাক্টটা আমাদের সবার উপরে এসে পড়ছে। আমরা সবাই সাফার হচ্ছে। তো দিস ইজ ট্র্যাজেডি অফ কমন্স। এখান থেকে একটা কমন প্রশ্ন আমি দিই, যে কমন ওয়ার্ডটাই চলে আসে, প্রশ্নটা একটু লেখেন। লেখেন হোয়াট ইজ ট্র্যাজেডি অফ কমন্স, একটা প্রশ্ন দিব, যেটা এই দুইটা দুইটা প্রশ্ন দিব আমি, যেটা থেকে আসলে প্রশ্ন আসে আপনাদের। হোয়াট ইজ ট্র্যাজেডি অফ কমন্স, লিখছি হোয়াট ইজ ট্র্যাজেডি অফ কমন্স। ইয়েস মিস। জি ম্যাম, পরে without government intervention, without government intervention, without government intervention, 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 without government intervention, without government intervention, how tragedy of common arise. Without government intervention, how tragedy of commons arise. একই প্রশ্নেই লিখবেন, explain. Without government intervention, how tragedy of commons arise. Explain. Without government intervention, how tragedy of commons arise. Explain. Then লেখেন how we এটা একটা প্রশ্নই রাখা যেতে পারে, মানে how we can solve, এটা তো হ্যাঁ, how we can solve this kind of problem, মানে tragedy of commons কিভাবে সলভ করতে পারি, how we can solve this kind of problem, মানে tragedy of commons টাকে কিভাবে সলভ করব। আচ্ছা, প্রশ্নে কি বললাম, ডিফাইন বা হোয়াট ইজ ট্র্যাজেডি অফ কমন্স,
Without government intervention, how tragedy of commons arises? তারপরে বললাম how we can solve this kind of problem. উত্তরটা দিয়ে দিচ্ছি, প্রথমে ডেফিনেশন দিব, what is tragedy of commons, যেটা বুঝছেন এটাই লিখবেন যে when there is common resources, some people overuse it. So in that cases, that common resources destroyed before its durability. So everybody suffer for this such of activities. This is called tragedy of commons. তারপরে আসি, ট্র্যাজেডি অফ কমন্স অ্যাকচুয়ালি যদি গভর্নমেন্ট ইন্টারভেনশন না থাকে এবং এই প্রবলেমটা অ্যারাইজ হয়। যেমন আমি একটা পারফেক্ট এক্সাম্পল দিই, বাংলাদেশ রেলওয়ে ইজ এ কমন রিসোর্সেস। দেখা যায় যে বাংলাদেশ রেলওয়ে প্রথম দিকে যখন ট্রেন গুলো আসে সুন্দর কিন্তু থাকে, বাট এগুলা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, বিকজ এটা গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকে না, গভর্নমেন্ট কোনো কিছু না করলে এগুলা নষ্ট হয়ে যায়। তো গভর্নমেন্ট যদি টেক কেয়ার করে সেক্ষেত্রে যে একটা কমন রিসোর্সেস খুব সুন্দরভাবে সার্ভাইভ করবে। এটার একটা এক্সাম্পল হতে পারে মেট্রো রেল। খেয়াল করে দেখেন মেট্রো রেল কিন্তু এখনো যথেষ্ট নিট এন্ড ক্লিন আছে না? মেট্রো রেলের, আমি সেদিন মেট্রো রেলে উঠার জন্য 11 জি ম্যাম। নম্বরের হচ্ছে স্টেশনে গেছি, মেট্রো 11 পল্লবী যেতে। আমি ম্যাম অবাক এয়ারপোর্টের হয়ে চাইতে বেশি ক্লিন। ওটা কম্পেয়ার করবো না, বাট আমি স্টেশনটা যথেষ্ট ক্লিন দেখেছি, মাশাআল্লাহ আমার কাছে ভালো লেগেছে। আমি জাস্ট এটাই চিন্তা করলাম যে বাংলাদেশের মানুষ চাইলেও এরকম কমন রিসোর্স গুলোকে টেক কেয়ার করতে পারে এবং নষ্ট হবে না, আবার গভর্নমেন্ট চাইলেও জিনিসটা টেক কেয়ার করা পসিবল। একমাত্র গভর্নমেন্ট নিয়ে, বিকজ ওখানে প্রচুর পুলিশ থাকে, সিসি ক্যামেরা আছে, এরকম জানি যে জরিমানাটা খুব স্ট্রিক্টলি আদায় করেন, সো কমন রিসোর্সটা নষ্ট হয়, এটাই বোঝাতে চাচ্ছি। আচ্ছা, পরবর্তীতে আসি, এইটা হচ্ছে এক্সাম্পল যে গভর্নমেন্ট চাইলে ট্র্যাজেডি অফ কমন্সটা কিন্তু কমন, কিন্তু বাংলাদেশের স্টেশন গুলো চিন্তা করেন তো, রেলওয়ে স্টেশন পসিবল? আপনি মেট্রো রেলের ইয়াতে যান, ওয়াশরুমে যান, ইভেন ওগুলোও ক্লিন। মেট্রো রেলের ট্রেনের ভিতরে কামরাগুলো ক্লিন, অথচ আপনি যদি হচ্ছে গিয়ে ইয়াতে যান বাংলাদেশ রেলওয়ে, আমি আমার এক্সপিরিয়েন্স আমি কখনো জানি, বিকজ আমি জানি যে ওই জায়গাটা এমন হবে, ওই জায়গা আমি ইউজ করতে পারবো। এই যে বাংলাদেশের নতুন কারিকুলাম নিয়ে এত কথা হচ্ছে, আমি মনে করি বাংলাদেশের কারিকুলাম এরকমই হওয়া উচিত। বাংলাদেশের মানুষ এমন যে ডোন্ট নো হাউ টু ইউজ পাবলিক টয়লেট। মানুষ বাংলাদেশে পাবলিক টয়লেট ইউজ করলে ক্লিন করে রেখে আসতে পছন্দ করে না। আপনি জানেন কালকে হচ্ছে গিয়ে আমি একটু রেস্টুরেন্টে গিয়েছি, কালকে না রিসেন্ট টাইমে গিয়েছি, যাই হোক। তো আমার আম্মু এটা শিখিয়েছে, মেইনলি এটাই, সেখান থেকে আমি ওই কাজটা করছি। হাতটা ধোয়ার পরে আমি ইউজুয়ালি যেটা করতাম কি, হাতে একটু পানি নিয়ে ওই যে ট্যাপটা থাকে না, ওটার উপর দিয়ে ওটা হচ্ছে ক্লিন করে দেন হচ্ছে ওটা লাগাতে। এবার বুঝতে পারছেন? সো দ্যাট ট্যাপটাও ক্লিন থাকে, আমার হাতটাও তো ধুলাম। হাত ধোয়ার পর যদি আমি ট্যাপটা বন্ধ করার জন্য ওটাতে হাত দিতে হাত আবার ময়লায় লেগেই যাচ্ছে। তো ওই সেন্স থেকে কিন্তু এটা আম্মুই বলতো যে তুমি এটা একটু ধুয়ে নিবা, পানি দিবা, তাহলে ওটা ধোয়া হয়ে যাবে, তাহলে তোমার হাত আর ময়লা লাগবে না। আমি ওইভাবে নিজের 2টা হাত ধুইলাম, ধোয়ার পর ওটা ক্লিন করে আমি একটা ওয়েট টিস্যু নিয়েছি, টিস্যু নিয়ে ওটা আমার নিজের হাতটা মুছে ট্যাপের মাথাটা মুছে না টিস্যুটা ফেলে দিলাম। দেখি পাশে একটা আপু দাঁড়িয়ে আছে, সে আমার অ্যাক্টিভিটিস দেখে সে লিটারালি সারপ্রাইজ। আমি চিন্তা করলাম এটা সারপ্রাইজ হওয়ার রিজন হচ্ছে বাংলাদেশের কোনো মানুষ এটা করে না। আমি বলছি না আমি মহান, বাই দা ওয়ে, আমি এটাও বলছি না, আমি জাস্ট বলছি বেসিক একটা কাজ যেটা আমরা করতে পারি চাইলে। তাতে যেটা হবে যে আমি যখন ওই ট্যাপটা আমাকেই বন্ধ করতে হবে, অন্য কেউ তো এসে বন্ধ করবে না। তো দ্যাট যেটা হবে যে যেটা হবে যে আমার হচ্ছে যে প্রোডাক্টটা মানে আমার নিজের হাতে ময়লা, আমি জাস্ট এই সেন্সে করেছি। বাংলাদেশের মানুষ কারণ এই কমন একটা ইথিকেট বাংলাদেশের মানুষের নাই, অথচ যদি সবাই আমরা এটা মেনটেন করতাম তাহলে কত সুন্দর হতো। ইভেন ইভেন এই কারণে দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন পাবলিক টয়লেটে গেলে দেখবেন যে বেসিনের ট্যাপ খোলা থাকে, কারণ কেউ ওই ট্যাপ লাগাবে না ময়লা বলে। অথচ এটা কিন্তু এইভাবে সলভ করা পসিবল। এই যে ছোট ছোট ইয়াগুলো, এগুলা কিন্তু আমাদের কোনো কারিকুলামে পড়ায় না, যেটা আমি আমার বাসা থেকে শিখে আসছি না। তুমি বাসা থেকে না শিখে আসছি, বইয়ে থাকুক। তো আমি মনে করি যে বইয়ে যেগুলো এখন নতুন কারিকুলামে এগুলো অ্যাড করেছে, কিভাবে ক্লাসরুম ক্লিন করতে হবে, নিজের ঘরটা কিভাবে গুছাতে হবে, ডিম কিভাবে ভাজতে হবে, দরকার আছে বেসিক কিছু কুকিংও সবার জানা দরকার আছে। তো এগুলা আমি আমি আই সাপোর্ট ইট, আই সাপোর্ট দিস কাইন্ড অফ কারিকুলাম। জাস্ট we need some train up faculty members so that ওনারা যাতে ঠিক মতো। আচ্ছা, আজকে অনেক এদিক ওদিক কথা বলছি, তো যেটা বলছিলাম যে গভর্নমেন্ট চাইলে ট্র্যাজেডি অফ কমন্সটাকে রিডিউস করতে হবে, যেটা দুটো এক্সাম্পল দিলাম যে বাংলাদেশ রেলওয়ে অ্যান্ড দ্য মেট্রো রেল।
আপনি you can find out the difference between them যখন দুইটার মধ্যে ইয়াটা আসলে। দেন হচ্ছে গিয়ে আমার যেটা হলো সেটা হচ্ছে আমরা বললাম যে আম, কি how we can solve this kind of problem as a individual or as a citizen or as a যেটাকে বলা যায় যে আমরা আইডিয়াল সিটিজেন, how we can solve the tragedy of commons। এই ক্ষেত্রে আসলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা যদি অ্যাওয়ারনেসটা বাড়াই, ফার্স্ট অফ অল আমার ট্র্যাজেডি অফ কমন্স কমানোর জন্য অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। তো অ্যাওয়ারনেসটা যদি বাড়াই তাহলে আমরা ট্র্যাজেডি অফ কমন্স রিডিউস করতে পারি। সেকেন্ড যেটা আসে সেটা লেখেন নেগোসিয়েশন এন্ড কম্পেনসেশন। আমাদের নেগোসিয়েট করতে হবে। নেগোসিয়েটটা কার সাথে করতে হবে? যে যারা হচ্ছে যাদের কারণে ট্র্যাজেডি অফ কমন্স তৈরি হচ্ছে তাদের সাথে এটা নেগোসিয়েট করতে হবে। যেমন ধরে নেন যে বুড়িগঙ্গা নদীর পাশে যে ফ্যাক্টরি গুলো আছে ওগুলোর কারণে তারা বেশি ওয়েস্ট ডাম্প করছে, এই কারণে হচ্ছে কি ট্র্যাজেডি অফ কমন্স হচ্ছে। আমরা বুড়িগঙ্গা নদীর পাশের ওই ফ্যাক্টরি গুলোর সাথে গভর্নমেন্ট একটা নেগোসিয়েশন, বা আমরাই ধরেন এলাকাবাসী আমরা একটা নেগোসিয়েশনে গেলাম। আমরা যে বললাম যে তোমরা যদি এরকম ওয়েস্ট ডাম্প করো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমাদেরকে প্রতি কেজি ওয়েস্টের জন্য এত টাকা করে জরিমানা দিতে হবে, অথবা যেটা আমাদেরও ক্ষতি হচ্ছে তোমাদেরও ক্ষতি হচ্ছে, তো এটার জন্য আমরা সবাই সাফারে, তোমাকে একটা করতে হবে। এই যে এরকম ধরনের একটা নেগোসিয়েশন আসলাম, তখন এই ফ্যাক্টরি গুলো চিন্তা করলো যে এরকম তো আমি আর ফ্রি অফ কস্ট এরকম ডাম্প করতে পারবো না, আমাকে এখানে পেমেন্ট করতে হবে, তো আমি এই কাজগুলো না করতে। এই যে থিঙ্কিং গুলো যদি এইভাবে আমরা করি সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই এটাকে বলছে নেগোসিয়েশন, অনেক ক্ষেত্রে ট্র্যাজেডি অফ কমন্স কমানো যায়। আর লাস্ট হচ্ছে কম্পেনসেশন বা ডিরেক্ট ট্যাক্স ইম্পোজ। গভর্নমেন্ট যদি ডিরেক্টলি ক্ষতিপূরণের ব্যবস্থা করে বা ট্যাক্স ইম্পোজ করে দেয় সেক্ষেত্রে ট্র্যাজেডি অফ কমন্স বন্ধ করা সম্ভব। যদি আজকে থেকে গভর্নমেন্ট স্ট্রিক্ট হয়ে যায়, বাংলাদেশের কথা বলছে, এই ধরেন এই যে মেট্রো রেলের মতো ধরেন বলে দিল যে বাংলাদেশ রেলওয়েতে একদম ওইভাবে স্ট্রিক্টলি এটা মেনটেনও করতে হবে, বাই দ্য ওয়ে মেনটেন না করলে হবে না, শুধু রুলস মেক করে রাখলে হবে না। কারণ গভর্নমেন্ট বলে দিল যে আমি ইয়া করব, এটাকে কি বলে যে সরাসরি যে হচ্ছে গিয়ে ট্রেনে যে ট্রেন নোংরা করবে তাকে 10,000 টাকা জরিমানা, এবং সত্যি সত্যি করে একটা চিপসের প্যাকেট ফেলো তাকে 10,000 টাকা জরিমানা, আবার ধরেন কেউ একটা জুসের প্যাকেট ফেলে দিল ট্রেনের বাইরে তাকেও 10,000 টাকা জরিমানা। অর্থাৎ ডাম্প করলে ওয়েস্ট মানে ময়লা করলে তাকে জরিমানা, এবং সেটা যদি খুব স্ট্রিক্টলি এটা আমরা আদায় করি তখন দেখা যাবে যে এই প্রবলেম গুলো কিন্তু অনেকাংশে সলভ হয়ে আসা সম্ভব। এইটাই যে অর্থাৎ আমাদের ইচ্ছে থাকতে হবে, তাহলে দেখা যায় যে ট্র্যাজেডি অফ কমন্স অনেক ক্ষেত্রে এটা রিডিউস করা যায়, এটা আমরা কমাইতে পারি এটা চাইলে আহ এই প্রসেস গুলোর মাধ্যমে। আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা আমরা দেখবো এটা ইট অ্যারাইজেস ফর কমন পাবলিক গুডস। এটাকে আমরা বলি হচ্ছে কি ফ্রি রাইডার প্রবলেম। আমি ফ্রি রাইডার প্রবলেমের জন্য হচ্ছে এটা ছবি, এই জন্য আগে গুগল থেকেই ছবিগুলো বের করে রেখেছি। ফ্রি রাইডার ওয়ার্ডটার মধ্যে আসলে বিষয়টা বলে দিচ্ছি জিনিসটা কি। এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা একটু নোটিস করি, দেখতে পাচ্ছি যে দুজন মানুষ সাইকেলটা ঠেলে নিয়ে গেছে, আর একটা মানুষ দেখেন উইদাউট ডুইং এনিথিং he enjoys the cycle ride. This is called free rider problem। অর্থাৎ ফ্রি রাইডার প্রবলেমে যেটা হয় যে উইদাউট পেইং ফর সামথিং সাম পিপল ওয়ান্টস টু কনজিউম এ প্রোডাক্ট, এটাকে বলছি আমরা হচ্ছে কি ফ্রি রাইডার প্রবলেম। ফ্রি রাইডার প্রবলেমটা কিভাবে অ্যারাইজ হয় সেটার জন্য আমি একটা স্টোরি বলতে পারি। তার আগে এখানে একটা ছবি দেখাচ্ছে, তো এটা দিয়ে একটু দেখাই। এটা হচ্ছে একটা লাইট হাউসের ছবি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা লাইট হাউসের ছবি। লাইট হাউস হচ্ছে গিয়ে ইউজুয়ালি সির পাশে থাকে, স্পেশালি ডিপ সিতে থাকে। ডিপ সিতে যেই আমার পোর্ট গুলো থাকে সেখানে হচ্ছে লাইট হাউস থাকে। লাইট হাউসের কাজ হচ্ছে রাত্রেবেলা খুব দূরে লাইটের মাধ্যমে সিগন্যাল দেয়। যেহেতু ডিপ সিতে আসলে বোঝা যায় না যে কোথায় ল্যান্ড, কোথায় ল্যান্ডের ডেপনেস, তারপরে হচ্ছে কোথায় সি ডেপনেসটা কতটুকু এটা, এবং ডিপ সি ডেফিনেটলি অনেক অন্ধকার হয়। তো শিপগুলো নিজস্ব আলোক ব্যবস্থা সেটার কতটুকুই থাকতে পারে, তার বাহিরে কিন্তু একটা অনেক বড় অংশ তারা কভার করতে পারে না। তখন যদি সেখানে একটা লাইট হাউস থেকে দূর থেকে সিগন্যাল দেওয়া হয় তখন দেখা যায় যে তাদের জন্য ডিপ সিতে চলাচল করতে খুব সুবিধা হয়। আমি একবার আন্দামান গেলাম 2020 সালে। আন্দামান নিকোবর হচ্ছে অনেক ডিপ সিতে, এটা হচ্ছে আন্দামান সি বলে এটাকে, সাউথ চায়না সি, আন্দামান সি, এই দুগুলো পাশাপাশি প্যাসিফিকের পাশে। মেইন কথা এটাই। কতটা ডিপ এটা জাস্ট বোঝার জন্য বলি, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আন্দামান ফ্লাই করে যেতে আপনার প্রায়
4.5 ঘন্টা লাগবে। যদি আপনি কলকাতা হয়ে যেতে হয়, তো কলকাতা থেকে ট্রানজিট নিয়ে যেতে হয়, ডিরেক্টলি যাওয়া যায় না, বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট নাই, তো প্রায় 4.5 ঘন্টা লাগে। ডিস্টেন্সটা বুঝেন, 4.5 ঘন্টা ফ্লাই করে যাচ্ছি। ঢাকা কক্সবাজার ফ্লাই করে যেতে লাগে ½ বুঝতে পারলেন? ঢাকা কক্সবাজার যাচ্ছে ½ তাহলে 4.5 ঘন্টা ফ্লাই করে যেতে কতটা ডিপ সিতে, এবং পুরোপুরি একটা সি। এবং আন্দামান নিকোবর হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দা, যেটাকে ওরা বলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্টেট, মানে স্বায়ত্তশাসিত স্টেট, যেটা আলাদা তাদের অনেক কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। তো এই সিটা আন্দামানে, যে আন্দামান একদম ডিপ সিতে, খুব সুন্দর জায়গা, মাশাআল্লাহ, আল্লাহ পাক দেখা সুযোগ দিয়েছেন, খুব সুন্দর। তো এই লাইট হাউস আমি আমার লাইফে ফার্স্ট টাইম আন্দামানে যেয়ে দেখি, এবং দেখেছি যে সির পাশে মানে বড় বড় লাইট হাউস থাকে। এবং সত্যি রাত্রেবেলা সিটা এত গভীর, মানে গভীর সমুদ্র, যেটা একদম কুচকুচে কালো, মানে কিচ্ছু দেখা যায় না দূরে একটু পরে। ওই লাইট হাউস আমি দেখছি, যখন লাইট হাউসের লাইটটা আবার চারপাশে ছড়িয়ে পড়ে, তো যখন এটা হচ্ছে গিয়ে ওরা ইয়া করছে, তখন হচ্ছে দূরে, তখন একটু দূর থেকে দেখা যাচ্ছে যে বড় বড় শিপ যাচ্ছে, অনেক বড়, যে শিপগুলো আমরা সচরাচর চোখে দেখি না, সেই শিপগুলো ওই লাইট হাউসের ডিরেকশন ওয়াইজ তখন তারা তাদের ওয়েটা ঠিক করে নিচ্ছে। তো লাইট হাউস যেটা, এই লাইট হাউসটা হচ্ছে গিয়ে এটা একটা পাবলিক গুডস, বা এটা অনেক ক্ষেত্রে আমরা কমন রিসোর্সও বলতে পারি, এটা পাবলিক গুডসই এক্সাম্পলেই আনি। পাবলিক গুডস ইন দ্যাট সেন্স, পাবলিক গুডসটা কি ছিল, যেটা হচ্ছে গিয়ে নন এক্সক্লুডেবল অ্যান্ড নন রাইভাল ইন কনজাম্পশন। নন এক্সক্লুডেবল মানে হচ্ছে আপনি কাউকে এক্সক্লুড করতে পারবেন না টু কনজিউম দ্যাট, অ্যান্ড নন রাইভাল ইন কনজাম্পশন মানে অন্য কারো কনজাম্পশন আপনার কিন্তু এটা কনজাম্পশন কমিয়ে দিবে না। তো লাইট হাউস আমিও কনজিউম করছি, আপনিও কনজিউম করছেন, তাতে কিন্তু প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিটা আপনার কাছে কমে যাচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে আপনার সবাই আমরা এটা ইউজ করতে পারি, আবার চাইলে কাউকে যে আমি এটাকে হচ্ছে গিয়ে ইয়া করে দিব, সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারছি না। তো এই যে লাইট হাউস, দেখা যায় যে কোনো কারণে যদি কোনো পোর্ট বলে যে লাইট হাউসে আমি হচ্ছে গিয়ে ইয়া করব, আপনার পেমেন্ট করতে হবে লাইট হাউস ইউজ করার জন্য, আমরা তখন দেখতে পাবো যে ম্যাক্সিমাম কেসে আমরা কিন্তু লাইট হাউস গুলো পেমেন্ট করে না, অর্থাৎ এখানে একটা প্রবলেম অ্যারাইজ হয়, অর্থাৎ আমি উইদাউট পেইং আমি এই পাবলিক গুডসটা কনজিউম করতে চাই, এটাকে আমরা বলে থাকি ফ্রি রাইডার প্রবলেম। সেটা আমি আরেকটু এক্সপ্লেন করবো, দেন এটা কোশ্চেন দিব, দিয়ে শেষ, আমার আর হয়তো 5 মিনিট লাগবে এটা এক্সপ্লেন করতে। আমি অ্যাটেন্ডেন্সটা এখন নিবো, তো অলরেডি দেখেন আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছিলাম পার্টিসিপেন্ট লিস্ট থেকে। তো কর্নেলিয়াসকে পাইনি, আরিফুল ইসলাম আছে, তৌহিদুল ইসলাম, জাবেদ, তানভীর মৃধা, কারো কারোর মাইক্রোফোনে প্রবলেম হলে হ্যান্ড রেজ করবেন। মোর্শেদ আছে, ওকে। সজীব হোসেন নাদিম, রুবলিকে পেয়েছি, রিমা আক্তার, Yes, ma'am. ইবলি পেয়েছিলাম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ হাসান, Yes, ma'am. আহা, Yes, ma'am. তানভীর, আবিদ হাসান সৈকত, Present, ma'am. হাসিবুল হাসান তুহিন, Yes, ma'am. শাশ্বত চাকমা, ইমরান ইসলাম, ওয়াসি প্রেজেন্ট ছিল, জাওয়াদুল হাসান প্রেজেন্ট, রহমতুল্লাহ, মোহাম্মদ রহমতুল্লাহ, নাই পার্টিসিপেন্ট লিস্টে, অ্যাবসেন্ট মাহিন, মুহতাসিন আহমেদ Present, ma'am. মাহিন, Present, ma'am. মোহাম্মদ তামান্না, Yes, ma'am. জামান দ্বীপ আছে, Present, ma'am. প্রমি, Yes, ma'am. Achi ma'am. আরিয়ান, ওকে, আরিয়ান, আরিয়ান, সাদমান মাহমুদ আরিয়ান, সাইফ রাফিদ, Present, miss. মারিয়া মাহবুবা আখি, Present, ma'am. সাহা Present, ma'am. ছিল, শারিয়া ফাহিম, Yes, miss. প্রিন্স মাহমুদ মাহিন, Ma'am, Shari on 5 में आसी तो প্রিন্স মাহমুদ মাহিন, আচ্ছা, আশা নাই, আরুষা আজমি নাই, চৈতি ma'am. ভৌমিক, Yes, ma'am. না না, আরুষা আছে, আশাটা যে আরুষাটা বলে ফেলেছেন, বিহান,
দিহান, মিতু, ম্যাম মিতু জয়েন করতো ওই ইয়ার জন্য কারেন্ট চলে গেছে আবার এই জন্য আচ্ছা, পারতেছি না। দিহান, হুমায়রা তাহসিন। প্রেজেন্ট ম্যাম। হুমায়রা কি হয়েছিল? আপনি কি অসুস্থ? ম্যাম লাস্ট ক্লাসে আমার ইলেকট্রিসিটি ছিল না, মানে প্রত্যেকদিন এই টাইমে ইলেকট্রিসিটি চলে যায় আপনার আরে ওই ক্লাসের যে টাইম। আমি আজকে ক্লাসে এটা বলছিলাম, আমার ঠিক সকাল 8:30 ম্যাম ইলেকট্রিসিটি চলে আমার যায়। 2 দিন অফ ম্যাম ছিল না, সেম। আমি নেটের প্রবলেমে ঢুকতে পারি নাই। মানে এটা একটা কমন সমস্যা। এখন দেখেন, এটা তো রেগুলার বেসিস আসলে কনসিডার করা যায় না, মানে এটা যেটা আচ্ছা, আকাশ মিয়া, আপনি একদম লাস্টের দিকে জয়েন করেছেন কেন? আমার এখানে আমি একটু আমি নেটের আমি সমস্যা আমি দিচ্ছিল আমি ম্যাম। নোটিস করেছি, কিন্তু আপনি একদমই শেষের দিকে জয়েন করেছেন, লাইক 12টার দিকে। না ম্যাম, আমি হচ্ছে আপনার 46-এর দিকে জয়েন করছি ম্যাম, 11টা আচ্ছা, 46 রাকিন কায়েম, 50-এর দিকে। রাকিন কায়েম, রিজওয়ান রোমেন, ইয়েস ম্যাম। পিয়ারা আক্তার প্রেজেন্ট, সাকিব মোল্লা প্রেজেন্ট, ইয়েস ম্যাম। ইভানা সিদ্দিকা মিম, ম্যাম ও ছিল নেটের কারণে একটু আগে বের হয়ে গেছে। জামিল, রাহাত জামিল, আচ্ছা, নওশিন প্রেজেন্ট, সায়েদা ফেরদৌসী ইয়াসমিন প্রেজেন্ট, রিফাত, ইয়েস মিস। আচ্ছা, রিফাত প্রেজেন্ট, সাকিব ভুইয়া প্রেজেন্ট ছিল, ইতি প্রেজেন্ট আছে, মুহাইমিনুল ইসলাম, প্রেজেন্ট ম্যাম। ফাহিম প্রেজেন্ট, জুবায়েদ আহমেদ, জুবায়েদ আবার ক্লাস করা বন্ধ করে দিয়েছে, আচ্ছা, সুহান প্রেজেন্ট, মির্জা সাদমান দ্বীপ। জুবায়েদ কি আছে ক্লাসে? যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যাচ্ছে, নিতে পারেন, মানে কি বলা যায়, লিভ নিয়ে নিতে পারেন। মিস আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাদের যেহেতু ক্লাস আছে ওই জন্য বলছি। মির্জা সাদমান দ্বীপ নাই, মিথিলা, প্রেজেন্ট ম্যাম। okay, নাবিয়াকে পেয়েছি, জুবায়েদ তো নাই না। আচ্ছা, রুদ্র সাহা, আই আই ফিল লাইক আমি তার অ্যাটেন্ডেন্স দিয়েছি, রুদ্রের অ্যাটেন্ডেন্সটা আমি দিয়েছি, ইয়েস। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং মাই ক্লাস। আমি রেকর্ডেড ভার্সনটা দিয়ে দেবো ইনশাআল্লাহ as soon as possible, and if you have any question feel free to ask me on the next class. Thank you. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম।